আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। দোয়াও করি আপনারা সব সময় ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম। আশা করি আমার সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আপনারা পাশে থাকবেন। আমি কি বলতে আসছি, যেই কতক্ষণ সময় আপনাদের সাথে থাকবো সেই সময়টুকু আপনারা এনজয় করবেন। তারপরে আপনাদের মূল্যবান মতামতগুলো আমার সাথে কমেন্টের মাধ্যমে শেয়ার করবেন। সরি, আমি একটু সামান্য ভুল করে ফেলছি। আমি কিন্তু পুরোদমে ভালো নাই, যে অল্প একটু সমস্যা দেখা দিছে। তো সেই জন্য, সেই মিস্টেকের জন্য সেটা এখন আপনাদেরকে বলবো কেন কি হয়েছে। তো সেটার জন্য সরি। তো সেটা হচ্ছে, আমি কাওয়া বিরিয়ানি খাইতে গেছিলাম। ও সরি, কাওয়া বিরিয়ানি না, এই কাওয়া ফ্রাইড রাইস, ও সরি, ফ্রাইড রাইস। যে ও ফ্রাইড রাইসও না, আচ্ছা ফ্রাইড রাইস ঠিক আছে। যে বাসি ভাতের 10 টাকার ফ্রাইড রাইস, এটা খাইতে গিয়ে এই রেসিপি দেখা পরে মনে হলেন আমার বউরে কইছি এমনি রান্ধতো। তো এমনি রানবার যায়া এটা খাইছি। পরে মনে হলো ও সরি, খাইছি না, এটা দেখেই আমার পেট খারাপ হয়ে গেছে গা। যখন দেখলাম যে আমার মেয়ে সেটা খাইতে পারতেছে না, আর যেই বাসি ভাত দিয়া, পচা বাসি ভাত দিয়া রাঁধছে, পুরো ভাতগুলো একটু পুরা পুরাও ছিল। তো সেটা দেখেই আমার পেট খারাপ, পেটের ভিতরে গড়বড় শুরু হয়ে গেছে। ক্যাপসিকামের যেই চেহারা দেখছি, ও সরি, খালি মুখ দিয়া ক্যাপসিকাম বেরিয়ে পড়ে। ক্যাপসিকামের যেই চেহারা দেখছি, নরম তুলতুলা হয়ে গেছে। এই সেই এতদিন ধইরা ডিপ ফ্রিজের ভিতরে রাখিয়া দিছে। তো এইগুলা দিয়া রান্নার পরে, আর বাসি ভাত এগুলা দিয়া রান্না বান্নার পরে, আর আমার মেয়ে যখন খাইতে পারলো না, এটা দেখা মানে এমনিতেই আমার পেট খারাপ হয়ে গেছে, বুঝছো? এই বাতিজা, কই যাও? রাগ করছো কে রে? এদিকে আহ, যায় না, যায় না। আরে বাতিজা, আহ আহ, বাতিজা আহ। রাগ করো না, বুঝছো? এই যে দাঁড়াও, তোমার জন্য একটু গান শোনাবো। তো ভিউয়ার্স, একটু ফান করলাম, মনে কিছু নেবেন না। একটু গান যেহেতু শোনাবো বলছি, শোনাই দেই। কার গান শুনবেন? আচ্ছা, সবসময় তো আসিফ, মানে আসিফের গানগুলাই বেশি গাই। তো আজকে এইরকম একজন শিল্পীর গান শোনাই, যার গান আগে কখনো শোনাই নেই। তো কিরকম গাইলাম কয়ে যাবেন কিন্তু, ঠিক আছে? গানটা কিলিকে গাইতেছি সেটাও পরে কইয়াম। এটা এইরকম না হইয়া ওই রকম হইলে কিরকম হইতো। তুমি নিজে নিজে প্রশ্ন করে দেখো, দুঃখ দিতে চেয়েছ কৌশলে অভিনয়ে, মেতেছিলে আহা। তুমি ভেবেছিলে পড়ব ভেঙে আমি এক কথাতেই, চূর্ণ হয়ে যাব সেই থেকে হায়। হয়েছি কি আমি একা? এতদিন পরেও প্রশ্ন জাগে, শুধুই কি হেরেছি আমি? হৃদয় ভাঙার সেই নিপুণ খেলায় একটু কি হারনি তুমি? একা, তুমি একা, তোমার জীবন মরুভূমি। একা, তুমি একা, তোমার জীবন মরুভূমি। হাসান ভাই আমার মুখের এই গান শুনলে নিশ্চিত আমার গুলি করে মারতো। কারণ তার গানের আমি যেই 12টা বাজায় ছেড়ে দিলাম, সে নিশ্চিত আমার হাতের কাছে পাইলে একটা কিছু তো অন্তত করতো, যে তুই আমার গানটারে করলি নাকি। তো হাসান ভাই, আমি আপনার কাছে মাপ চাই। এটা মানে অন্য আরেকটা লোকের উৎসর্গ করতে যায় এরকম ভাবে গাইতে হয়েছে। তো ভিউয়ার্স, যার উদ্দেশ্যেই আমি গানটা গাই না কেন, নাম বলা যাবে না, নাম বললে চাকরি থাকবে না। তো সেইটা মানে তারা আমাকে মানে কষ্ট দেওয়ার জন্য, আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য, যে আমি কেন মানে কি বলবো, যে তাদের কথা রাখলাম না, যে আমি একটা নষ্টা বা মানে কি বলবো, নিকৃষ্ট ধরনের মানুষকে কেন ক্ষমা করলাম না, এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় অপরাধ। তো আমি একটা মানুষ, যে আমি এক মানে আমার জীবনটাকে
মানে আমি আমার মতো করে সাজাবো, আমি কোনো খারাপ মানুষের সাথে আমার সারাটা জীবন মানে পার করতে পারবো না। তো সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকারটা অন্তত আমার আছে। তাই আমি আমার মতো মানে আমার লাইফটাকে মানে সেপারেট করে নিছি, যে কোনো খারাপ মানুষের সাথে থাকার চাইতে সারা জীবন একা একা থাকা ভালো। তো ওই সিদ্ধান্তটা নিয়ে আমি সেপারেশনে চলে গেছিলাম। তো সেটার জন্য আমাকে মানুষের চোখে মানে ভাবছিল যে আমাকে কেউ চিনে না, বা আমি কোনোদিন এতটাই মানে আমি উদার যে আমি কোনোদিন আমার সম্বন্ধে যে যত কিছুই বলুক না কেন আমি কোনোদিন এই কথাগুলোর উত্তর দিতে আসবো না বা কোনো প্রতিবাদ করব না। এই যে ভুল ধারণা নিয়ে আমাকে মানুষের সামনে খারাপ বানানোর অপচেষ্টা, আর এরপরে তাদেরকে বারবার সুযোগ দেওয়ার পরেও যখন তারা সেই সুযোগটা গ্রহণ করতে পারলো না, সেইটার খেসারত আজকে তারা তিল তিল করে তাদের পুরো গোষ্ঠী মিলে দিচ্ছে। সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছে আর পস্তাচ্ছে। সেদিন যদি আমরা একটা ভিডিও তৈরি করতাম, যে শুধু একবার ক্ষমা চাইতাম বা ফোন করে ক্ষমা চাইতাম, একটা ভিডিওতে ক্ষমা চেয়ে নিতাম আর ওই ভিডিওটা ডিলিট করে দিতাম, তাহলে আজকে হয়তো এই রকম মানে পরিস্থিতির সৃষ্টি হইতো না, আমাদের জীবনে এই পরিণতি হইতো না। তো এটাই মানে তাদের বুঝতেছে তারা যে কি ভুলটা তারা করছিল আর কার সাথে লাগতে আসছিল, মানে কার দিকে যে মানে কি বলবো যে ভীমরুলের চাকে ঢিল মারলে কি হয় সেটা এখন তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে। তো আমার জন্য দোয়া করবেন। আমি মানে সব কিছু বলতে পারি না, কিন্তু আল্লাহ তাআলা যেন পরিবেশ পরিস্থিতিটা স্বাভাবিক করে দেয়, আমি যেন স্বাধীনভাবে কথা বলতে পারি, মানে কি বলবো যে বুক ফুলিয়ে নিঃশ্বাস নিতে পারি। আর আমার শুধু একটাই কষ্ট, আমি বারবার বলছি যে আমি সব কিছু বন্ধ করে দিব, একবারে থেমে যাব যেদিন আমার মেয়েটা আমার কাছে চলে আসবে। আমার যুদ্ধটা আমার নিষ্পাপ মেয়েটাকে আমার কাছে মানে ফিরিয়ে নিয়ে আসা, যে তাকে উদ্ধার করা। কিন্তু সেই যুদ্ধটা এখনো চলছে, আর মেয়েটার সাথে কোনো যোগাযোগ, কোনো দেখা সাক্ষাৎ কোনো কিছু করতে পারতেছি না। আর আমার মেয়েটার সাথে যেই ধরনের অন্যায় অপরাধ অবহেলা হচ্ছে, সেগুলো বাবা হয়ে দূর থেকে আমাকে দেখে সহ্য করতে হচ্ছে। তো এটা আমার কাছে কতটা কষ্টের সেটা কেবল আমিই বুঝি। তো কিছু কিছু দালালরা মাঝে মধ্যে এসে আমার ভিডিওতে উল্টাপাল্টা কমেন্ট করে যায়, ওরা ওদের মতো সুখে আছে, আপনার এটা দেখে হিংসা লাগে কেন? আরে মূর্খের বাচ্চা, ভিউয়ার্স আপনারা কিছু মনে করবেন না, আমি দুই একটা দালালদেরকে শুধু বলতেছি যে মূর্খের বাচ্চারা কেন বোঝে না যে আমার সন্তান মানে যেই সন্তানটা আমার প্রথম সন্তান, যার কাছ থেকে আমি বাবা ডাক শুনছি, বাবা হওয়ার গৌরব অর্জন করছি, মানে যে আমার জীবন ধন্য হয়েছে যে আমি একজন সন্তানের বাবা হইতে পারছি, এটা ভাষায় প্রকাশ করার মতো না যে প্রথমবার বাবা হওয়ার ফিলিংসটা কিরকম থাকে। তো সেই সন্তানটাকে আমি 3-3.5 বছর মানে যখন যেদিন সারিকা আমার সংসার থেকে চলে যায় তখন তার বয়সটা 3 বছর 2 মাসের মতো ছিল। তো ডিভোর্সটা সম্পন্ন হইতে হইতে ততদিনে তার বয়সটা 3.5 বছর হয়েছে। তো এই 3.5 বছর বা 3 বছর 2 মাস পর্যন্ত একটা সন্তানকে বুকে পিঠে করে মানুষ করা আর 24 ঘন্টা মানে তার সাথে থাকা, মানে একই বাড়িতে, এমন একটা দিন নাই যে তাকে ছাড়া আমি আলাদা থাকছি যে ইয়ে করে। তো সেই সন্তানকে মানে দূরে রেখে থাকাটা, ভুলে থাকাটা, সেটা কতটা কষ্টের সেটা শুধু মানে যে এইরকম পরিস্থিতিতে সময় পার করছে সেই বলতে পারবে। তোদের মতো দালালরা আর মানে কি বলবো যে অবিবেচক মূর্খরা সেটা কোনোদিন বুঝতে পারবি না। তোদের কাছে মনে হবে যে আমি জেলাসি ফিল করতেছি, যে আমি হিংসা করতেছি, তাদের সুখ আমার সহ্য হচ্ছে না। আরে তারা যত খুশি তত সুখে থাকুক না, আমার মেয়েটাকে আরেকটু ভালো রাখার জন্য তারা আমার মেয়েটাকে আমার কাছে দিয়ে দেখ, তারপরে তারা আরো সুখে থাকুক। তাদেরকে কেউ মানে নিষেধ করছে? তাদেরকে কেউ বাধা দিচ্ছে? কেউ তো বাধা দিতে যাবে না। তো তারা সেই কাজটা করতেছে না কেন? এই জিনিসগুলো আমার চ্যানেলে কমেন্ট না করে এইসব কথা তারা ওইখানে কমেন্ট কর যে ভাইয়া আপু তোমরা এই সব কিছুই মানে মীমাংসা করে ফেলতে পারো, বা তোমাদের
সবচেয়ে বড় দুর্বলতা, তোমরা সারিকাকে আটকে রাখছো। সারিকাকে তার বাবার সাথে দেখা করতে দাও, যোগাযোগ করতে দাও, তাহলে হয়তোবা সব সমস্যার সমাধান হয়ে যাবে। এটা তো করিস না। এই দালালি, মানে কি বলবো, এটা তো দালালি না, এটা তো মানে ন্যায় কথা হবে, যে ন্যায়ের পক্ষে কথা। কিন্তু এইগুলা করবি না, কারণ তোরা হচ্ছিস ওই দালালি করার জন্যই তোদের জন্ম। আর নোংরা মানে নষ্ট জিনিসগুলোকেই তোরা সবসময় সাপোর্ট করে যাবি, এই জন্যই তোদের জন্ম হয়েছে। সেই জন্য ভালো কথা তোদের মনে আসবে না, আর ভালো কাজ তোদের পক্ষে করা সম্ভব হবে না। সেই জন্য আজকে তোদেরকে এরকম করেই বলতে বাধ্য হইলাম। তো ভিউয়ার্স, আজকে মানে ভিডিওটা বেশি লম্বা করব না। এখন ছোট্ট একটা গল্প বলে একটা উদাহরণ দেখিয়ে যে ছেলে ও মেয়ের মধ্যে পার্থক্য, যে ছেলেরা কি পারে মেয়েরা কি পারে না। মেয়েরা পারে না এরকম কোনো কাজ মনে হয় পৃথিবীতে নাই। মেয়েরা সব পারে, ছেলেরা অনেক কিছু পারে না। ছেলেদের চোখ লজ্জা আছে, মানে মানে প্রায় সব ছেলেদেরই, মানে যাদের যাদের পুরুষত্ব আছে, যারা পুরুষ, যাদের মানে আত্মসম্মান বোধ আছে, ব্যক্তিত্ব আছে, এইসব ছেলেদের মানে সব ছেলেরা পারে না। আর কিছু ব্যক্তিত্বহীন ছেলে আছে, তারা আবার সব পারে। তো মানে তারা কি বলবো, যে মাগি পাড়ায় দালালিও করতে পারে, আবাসিক হোটেলেও দালালি করতে পারে, যে মানে চামড়ার ব্যবসা বা মাগির ব্যবসা যেটাকে বলে, সেটা তারা করতে পারে। ওইসব ছেলেদের দ্বারা অসম্ভব কিছুই নাই। আর এছাড়া ওই রকম শ্রেণীর মাগি পাড়ার কিছু মানে মেয়েরা আছে, যে মানে অনেক ক্ষেত্রে পাড়া ছাড়াও ছদ্মবেশী কিছু মেয়েরা থাকে, তারা পারে না এরকম কোনো কাজ নাই, তারা পানির নিচেও আগুন জ্বালায় দিতে পারে। তো সেই রকম একটা মেয়ের গল্প একটু উদাহরণস্বরূপ আপনাদেরকে বলি। একটা গরিব লোক, মোটামুটি মানে গরিব, একদম গরিব সেই রকম না, যে বাস্তুহারা মানে এইরকম না, যে সম্পত্তি ভিটা বাড়ি আছে এইরকম। ওই মানে কৃষক দম্পতি, মানে যেই গল্পটা শুনেছি ওই রকম মনে করেন, যে এত দরিদ্র না, এত হত দরিদ্র না। তো ছেলেকে কিছু সম্পত্তি বিক্রি করে একটা লোক বিদেশ পাঠাইছে। তো মানে ছেলেটা বিদেশ যাওয়ার পরে সেখানে মানে মনে করেন সিঙ্গাপুরের মতোই একটা দেশে গেছে। তো সিঙ্গাপুর কিরকম দেশ, মানে আপনাদের অনেকেরই ধারণা থাকার কথা। আমি জাস্ট এটা গল্প বলার জন্যই কথাটা বলতেছি, আমি গল্পটা শুনছি, এটা বাস্তব কিনা আমি নিজেও জানি না। তো প্লিজ আপনারা আমার মানে কথায় বা গল্পে কোনো ভুল ধরবেন না, জাস্ট শুনে যান। তো মানে একটা লোক তার ছেলেকে বিদেশ পাঠাইছে, মনে করেন সিঙ্গাপুরে। তো সেখানে গিয়ে ছেলেটা বাড়িতে তেমন একটা টাকা পয়সা পাঠায় না। তো প্রতি মাসে মাসে বা কয় মাস পরে পরে কান্নাকাটি করে বাপের কাছ থেকে আরো দেশ থেকে টাকা নিয়ে যায়, বলে যে বাবা আমার এখানে খুব কষ্ট হইতেছে, আমি যেই টাকা বেতন পাই সেই টাকা দিয়ে আমার চলতেছে না, কাজটা খুব কষ্টের, তুমি আমাকে আরো টাকা পাঠাও। তো বাবা কয়েকবারই টাকা পাঠাইছে, আরো জায়গায় সম্পত্তি বিক্রি করছে বা ঋণ করে ছেলের জন্য টাকা পাঠায়। যে কোনো বাবা মাই চায় না তার সন্তান কষ্টে থাকুক, দুঃখ কষ্ট ভোগ করুক। তো ওই লোক তার সন্তানের জন্য, ছেলের জন্য আরো টাকা পাঠায়। তো এভাবে মানে প্রায় প্রায় টাকা পাঠাইতে হয়। তো এক সময় মানে লোকটা বললো যে বাবা, যে তুই বিদেশ থেকে চলে আয়, মানে তোর আর বিদেশ করার দরকার নাই, তুই তো আমার কিছু পাঠাইতেই পারস না, উল্টা কয়েক মাস পরে পরে তোর জন্য আমার টাকা পাঠাইতে হয়, তো তোর ওই রকম বিদেশ করার দরকার নাই, যা গেছে গেছেই, তুই আইসা পর। তো ছেলেটা ওইখানে খুব মৌজ মাস্তিতেই ছিল। তো সে শুধু তার বাপেরে ফাঁকি দিয়া, ধোকা দিয়া টাকা নিতেছিল, কারণ সে যা কামাই করতেছে সেটা অন্য রাস্তায় ব্যয় করে ফেলতেছে, অপচয় বা নষ্ট করে ফেলতেছে, যে খারাপ কাজে ব্যয় করতেছে। সেটা এখন বলতেছি না, একটু পরেই বলতেছি কোন কাজে ব্যস্ত করে। মনে করেন সে বারে যায়, মদ খায়, জুয়া খেলে, তারপরে নারীর নেশা আছে। তো এইসব কাজে সে টাকাগুলো নষ্ট করে ফেলতেছে। তো এটা তো আর সে তার বাবাকে বলতে পারতেছে না, মানে সে যা ইনকাম করে সেটা ঢালতেছে, এমনকি তার বাবার কাছ থেকেও এনে সে খরচ করতেছে। তো এক পর্যায়ে এই লোকটার মেয়ে বলতেছে, আব্বা, যে ভাই তো টাকা পাঠায় না, এরকম অবস্থা,
তো তুমি এক কাজ করো, আমারে বিদেশ পাঠায় দাও। মেয়েটা আবার খুব চালাক, মানে মেয়েরা চালাক হইলে মানে পারে না এরকম কোনো কাজ নাই। সেটাই তো বললাম যে মেয়েরা পানির নিচেও আগুন লাগাই দিতে পারে। যে আমাদের সংসারের মানে এটা আবার ফিরিয়ে নিয়ে আসি, যে ভাই যেই টাকাগুলো নষ্ট করছে দেখি আমি সেই টাকাগুলো উদ্ধার করতে পারি কিনা, বা আমি সংসারে একটু হাল ধরার চেষ্টা করি। তো অনেক বুঝিয়ে সুঝিয়ে বাবাকে রাজি করে মেয়েটাও বিদেশ গেল। তো মেয়েটা বিদেশ যাওয়ার পর থেকে মানে সে তার বাবাকে মানে প্রতি মাসে মাসে বেশ মোটা অঙ্কের টাকা পাঠাচ্ছে, যে মানে ভালোই, খুব সুবিধা করছে। তখন তার বাবা মানে ছেলেটাকে প্রশ্ন করলো, বাবা মানে তুই এত বছর হইলো বা এতদিন হইলো গেছিস, তুই আমাকে কোনো টাকা পয়সা পাঠাস না, উল্টা তোরে আমার পাঠাইতে হয়, কিন্তু তোর বোন গিয়ে তো ভালোই সুযোগ সুবিধা করতেছে। তো ছেলেটা উত্তর মানে তেমন কোনো উত্তর দেয় নাই, বা যে উত্তরটা দিছে সেটা আমার মানে একদম মনে নাই। যে কিন্তু মেয়ের উত্তরটাই এখানে টার্নিং পয়েন্ট, সেটা আপনাদেরকে আমি শোনাবো। তো ছেলেটা সম্ভবত বলছে যে সে যে জিনিস নিয়ে আসছে ওই জিনিস আব্বা আমার সাথে নাই। এটা মানে ছেলেটা এরকম উত্তর দিছে। আর মেয়েকে যখন প্রশ্ন করছে বাবা যে মারে তুই পারলি, মানে যে তোর দ্বারাই সম্ভব হইলো, যে কারণ তোর ভাই যে কাজটা পারলো না সেটা তুই করে দেখাইলি, তুই আমার ছেলের কাজ করলি, যে মানে তুই কিভাবে এত টাকা ইনকাম করিস। মানে ছেলে তো আর এখন বাবাকে বলে নাই যে আমি মানে অবৈধ পথে টাকা পয়সা নষ্ট করছি, মদ খাইছি, জুয়া খেলছি, নারীর নেশা ছিল, এগুলা ছেলেটা বলতে পারে নাই। কিন্তু মেয়েটাও খুব সুন্দর করে মানে এগুলা ভেঙে না বলে শুধু বাবাকে উত্তর দিছে, আব্বা ভাই যেইখানে টাকা ফালায় আসে আমি ওইখান থেকে টাকাগুলা টুকায় নিয়ে আসি। তো কি বুঝলেন? কেউ কি বুঝছেন না বুঝাই দিতে হবে? কিছু কিছু মানুষ আছেন বুঝেন নাই, একটু বুঝাই দিই দু একটা কথা। এই মেয়েটা চামড়ার ব্যবসা শুরু করে দিয়েছিল। এই যে ছেলেটা যেখানে যেখানে টাকা ফালাইতো মানে মেয়েদের পিছনে টাকা ঢালতো, তো এই মেয়েটা মানে অন্য ছেলেদের সাথে সেই খারাপ কাজগুলো করতো। তো ছেলেটা দেখা যেত যে দিনে একটা মেয়ের সাথে সময় কাটাইতো, কিন্তু এই মেয়েটা দেখা যায় অনেকগুলা মেয়ের মানে ছেলের সাথে সময় কাটায় বা রাত কাটায়, যে এক এক দিন এক একটা ছেলের সাথে মানে সে ছেলেদেরকে কাস্টমার বানায়। তখন তার টাকার অভাব পড়ে না, সে মদ খাইলেও মানে অন্য ছেলের টাকা দিয়ে খাইতে পারতেছে, বারে গেলেও আরেকজন খরচ বহন করতেছে, হোটেলে গেলেও সেটার ভাড়া অন্য আরেকটা ছেলে বহন করতেছে, মানে আরো মানে সে টাকা পাচ্ছে, মানে ওই ছেলেরা তাকে টাকা দিয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে ছেলে আর মেয়ে হওয়ার মধ্যে মানে সুবিধা আর অসুবিধা। তো মানে মেয়েদের অনেক সুবিধাই আছে, অসুবিধাও আছে, কারণ ইসলামিক দৃষ্টিতে চলতে গেলে তো অনেক অসুবিধা। মেয়েরা পর্দার আড়ালে মানে পর্দার বাহিরে যাইতে পারবে না, তো মানে পর্দার ভিতরে থেকে তাদেরকে সবকিছু করতে হবে। কিন্তু একবার যদি তারা পর্দার বাহিরে চলে যায় তাহলে তাদের জন্য কোনো কিছুই ইম্পসিবল না। তো এই ধরনের মেয়েদের থেকে আমাদের সমাজের ছেলেদেরকে, যুব সমাজকে অবশ্যই রক্ষা করতে হবে। এটা মানে প্রত্যেকটা সচেতন বাবা মায়ের দায়িত্ব, যে তার সন্তান মানে কি করতেছে, কোথায় যাচ্ছে, কোথায় টাকা পয়সা খরচ করতেছে, এগুলো একটু দেখাশোনা করা, খোঁজ খবর রাখা সন্তানের। আর মানে মেয়েদের মানে কিছু কিছু অভাবী পরিবারের বাবা মায়েরা তার মেয়েদেরকে ছেড়ে দেয়, যে তুই যা খুশি তাই কর, আমাদের টাকা পাইলেই হয়েছে। ওদের কথা আলাদা, তারা পেটের দায়ে বা লোভে পড়ে গেছে, তাদের মানে কোনো ইজ্জত সম্মান কিচ্ছু নাই, তাদের কাছে টাকা হইলেই হইল। কিন্তু যেই সব মানুষগুলোর কাছে সম্মানটাই সবচেয়ে দামি, তারা সারা দিন বা সারা মাস সারা বছর না খেয়ে একটা নতুন কাপড় না পরে থাকলেও মানে কোনোদিন তাদের ইজ্জত সম্মান বিসর্জন দিয়ে চলবে না। যে টাকার চেয়ে তাদের জীবনের মূল্য মানে সম্মানের মূল্য অনেক বেশি। তো মানে আমি কি বুঝাইতে চাইছি শেষে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। তো এই ধরনের
মানুষদেরকে, এই ধরনের মেয়েদেরকে যারা সাপোর্ট করেন, মানে যারা পছন্দ করেন, তাদেরকে আমি অবশ্যই ধিক্কার জানাই। আমাদের সমাজে অনেক মেয়েরা এইরকম আছে, প্রত্যেকটা সেক্টরে সেক্টরে। এই যে কিছুদিন আগে, মানে এই 2-3 দিনের মধ্যে, মানে সাংবাদিক ইলিয়াস হোসেনের যে 21-এর চোখ যে অনুষ্ঠানটা করতো, ইলিয়াস হোসেন বা ইলিয়াস আলী, তার একটা ভিডিও দেখলাম। মানে সে তো অনেকটাই মেয়েদেরকে ইয়ে করে বলে যে প্রত্যেকটা, মানে টেলিভিশন চ্যানেলের মিডিয়া জগতের প্রত্যেকটা মেয়েকেই সে মানে একটু বাজে ভাবে উপস্থাপন করছে। আর বিশেষ করে সে তো জানে, কারণ তার চোখের সামনেই অনেক ঘটনাগুলো ঘটছে, যে কোন মেয়েগুলো কখন কিভাবে বিজ্ঞাপনে আসছে, আর যে সংবাদ পাঠিকাগুলো মানে কিরকম কিরকম ভাবে যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কতটুকু মানে ইয়ে করে সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে মানে রাজি খুশি করে তারপরে যার যার পজিশনে কাজ করতেছে, সেটা সে খুব ভালো করেই ভাঙায় বলে দিছে। আমি আর অন্যদিকে গেলাম না, এইসব মানুষদেরকে নিয়ে কথা বললাম না। তো প্রত্যেকটা সেক্টরেই এইরকম মেয়েরা বিচরণ করতেছে। তো এই ধরনের মেয়েদের কাছ থেকে নিজেরা, যারা সচেতন নাগরিক, যারা ভদ্র সমাজের মানুষ, তারা একটু দূরে থাকার চেষ্টা করবেন আর তাদেরকে ঘৃণা করার চেষ্টা করবেন। আর যেখানেই এই শ্রেণীর মানুষদেরকে পাবেন, বয়কট করে চলার চেষ্টা করবেন। এটাই হচ্ছে আপনাদের কাছে আমার চাওয়া, আমার কথা বলার মূল উদ্দেশ্য। তো আমার কথাগুলোতে যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন বা অশালীনতা থাকে, আমি কোনো ভুল বা খারাপ ভাবে কোনো কিছু উপস্থাপন করে থাকি, সেটার জন্য আমি দুঃখিত। আমাকে অবশ্যই ক্ষমা করে দেবেন। মানে আমার ভুলগুলো কমেন্টের মাধ্যমে আমাকে ধরিয়ে দেবেন যদি অবশ্যই ভুল করে থাকি। আর যদি কথাগুলো যুক্তিসঙ্গত হয়, সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে সাপোর্ট করবেন। তো আজকে আর ভিডিওটা লম্বা করলাম না, এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার 2টা মেয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।